আসসালামু আলাইকুম সবাইকে, শুভ অপরাহ্ন। জাফলা অ্যান্ড ইমিগ্রেশন বাংলাদেশ অফিসের পক্ষ থেকে আমি সামি তাহরিমা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই দুঃখিত, আমাদের লাইভটি 2টা 30 মিনিটে শুরু করার কথা ছিল, কিছু কারিগরি ত্রুটির কারণে আমাদের একটু দেরি হয়ে গেল। আর আমরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আমেরিকার ইমিগ্রেশন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি। আমাদের সাথে আছেন জাফলা অ্যান্ড ইমিগ্রেশনের সিইও এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম নুরুজ্জামান স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার, আমাদের কাছে বাংলাদেশ থেকে এমনকি বাংলাদেশের বাহির থেকেও অনেকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ক অনেক প্রশ্ন করছে এবং তাদের অনেক প্রশ্ন আছে। তো স্যার, আজকে আমরা সেই বিষয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমরা কি শুরু করতে পারি? প্লিজ। স্যার, প্রথম প্রশ্নটা হচ্ছে, ট্রাম্প আসার পর থেকে আমেরিকার বিষয়ে, ইমিগ্রেশন বিষয়ে সবাই, বাংলাদেশের সবাই খুব প্যানিক হয়ে আছে। স্যার, এই প্যানিক হওয়ার কি কোনো কারণ আছে? থ্যাংক ইউ। প্রথমেই আমি জাফলয় ঢাকা অফিস ও বাংলাদেশ অফিস থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। অ্যান্ড দ্য ফার্স্ট কোশ্চিন অ্যাকচুয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে আমাদের বাংলাদেশে যেটা হয় যে প্রথমে কোনো বিষয় ঘটুক বা না ঘটুক আমাদের একটা প্যানিক, একটা রিউমার খুব বেশি কাজ করে। বাট ডেফিনেটলি সিন্স ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ দেয়ার, ট্রাম্প ইজ ইন হোয়াইট হাউস, তিনি কিন্তু অলরেডি বলেছেন যে তিনি ইললিগাল ইমিগ্রেশন মানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে উনি ওয়ান কাইন্ড অফ ওয়ার ডিক্লেয়ার করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা আমি নিশ্চিত করতে চাচ্ছি যে বাংলাদেশিদের সেভাবে প্যানিক হওয়ার কারণ নাই। এই কারণে যে ট্রাম্প যে লিগাল ইমিগ্রেশন আমেরিকার, হ্যাঁ, সেই বিষয়টাতে কিন্তু ট্রাম্পের এখনো পর্যন্ত কোনো এমন বক্তব্য পাওয়া যায়নি যে উনি লিগাল ইমিগ্রেশনকে উনি বাধা দিতে চাচ্ছেন। যদিও আমরা জানি যে ট্রাম্পের ক্যাম্পেইনের সময় এটা পরিষ্কার হয়েছে যে উনি কিন্তু in this way that way he is some point against the general immigration, বাট এখনো পর্যন্ত ট্রাম্প আসার পরে এমন কিছু করেননি যাতে এখনই আমাদের এই কথাটা বলা যেতে পারে। বাট ইন দ্যাট কেস উনি যেটা এখন করছেন, যেমন আইস যারা অবৈধ ইমিগ্রেন্ট, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে অলরেডি ডিপোর্টেশন অর্ডার ছিল বা আছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এই আইন বা এই প্রক্রিয়া কিন্তু চলমান ছিল। আপনারা যদি ডেটাগুলো চেক করেন তাহলে দেখবেন যে বাইডেনের সময় যে পরিমাণ লোক অ্যারেস্ট করে ডিপোর্টেশন করা হয়েছে তার সাথে লাইক 20-25% কিন্তু বেড়েছে। এমন না যেটা আগে কখনো করা হয়নি, এখনই ট্রাম্প করতেছে, বাট এটা প্রচারটা অনেক বেশি হচ্ছে। আর কিছু মিডিয়া এটাকে ওয়ান কাইন্ড অফ তাদের সাম টিআরপি বা অন্য কোনো কারণে প্যানিক ছড়াচ্ছেন। বাট বৈধ ইমিগ্রেন্টদের জন্য প্যানিক হওয়ার কোনো কারণ এখনো পর্যন্ত ঘটেনি। আচ্ছা, যারা আমাদেরকে দেখছেন বা যারা আমাদেরকে পরে দেখবেন, যারা আমাদের সাথে আছেন, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লাইভের মাঝামাঝি সময় আমাদেরকে প্রশ্নটা করতে পারেন, বা লাইভ শেষ হলে স্যার আপনাদের উত্তর দিয়ে দিবেন। তো আমরা যে প্রশ্নগুলো কালেক্ট করেছি, আমাদের বিভিন্ন বাংলাদেশ থেকে অনেকে প্রশ্ন করেছেন, আমাদেরকে ফোন দিয়ে, বাংলাদেশের বাহির থেকে আমাদেরকে করেছেন। তো সেই প্রশ্নগুলো আমরা স্যার কাছ থেকে শুনবো এবং জানতে পারবো। স্যার, প্রথমেই জানতে চাচ্ছি, স্যার, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্তটি নিয়েও স্থগিত করা হয়েছিল, সেটি কি বাংলাদেশের অভিবাসীদের উপর কোনো প্রভাব ফেলতে পারে? সো এগেইন এটা নিয়ে আমি ইতিপূর্বে আরো কয়েকবার অনেক জায়গায় বলেছি যে এখন এই মুহূর্তে যে ট্রাম্প যতগুলো লিগাল ইমিগ্রেশনকে বন্ধ করার চেষ্টা করেছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম। সো সেক্ষেত্রে আপনারা যারা জাফলান ইমিগ্রেশনকে ফলো করেন, আপনারা যদি একটু আমাদের ফলো করেন, বিফোর ট্রাম্প কামিং টু দ্য পাওয়ার আমরা কিন্তু বলেছি যে ট্রাম্প যদি চেষ্টাও করে, এটা ট্রাম্প ইজ নট ক্যাপাবল টু ডু দ্যাট। হোয়াই? বিকজ আমেরিকার যেটা বার্থ রাইট, যে আমেরিকার ভূখণ্ডে কেউ জন্মালেই আমেরিকার সিটিজেন হবে, দ্যাট ওয়াজ গ্যারান্টেড in the 14th amendment. That means it is a part of American constitution. So যদি constitutional part হয়, a president cannot supersede that order, that provision. So সেটাই হয়েছে যে ট্রাম্প অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার পাস করেছেন, যিনি ফার্স্ট ডে, সেকেন্ড ডেতে, ইভেন থার্ড ডেতেও করছেন। তো সেখানে দেখেন অন্যগুলো নিয়ে কিন্তু ফেডারেল কোর্ট বা অন্য কোনো কোর্ট এখনো কোনো স্টে দেয়নি, কিন্তু বার্থ রাইট নিয়ে যেটা করেছেন দ্যাট হ্যাজ বিন স্টেড। দ্যাট মিনস ঠিক আগেরই মতো যারা আমেরিকাতে জন্মাবেন, যে কোনো সূত্র থেকে গিয়েই হোক, তারা যথারীতি আমেরিকার সিটিজেন হবেন। সো ট্রাম্পের এই আদেশটার কোনো কার্যকারিতা এই মুহূর্তে নাই, এবং আমরা এক্সপেক্ট করছি যে এই আইনটা কখনোই পাশ হবে না। কারণ এই আইনটা পাশ হতে হলে যে পরিমাণ সাপোর্টের প্রয়োজন সেনেটে, সেই পরিমাণ, বা হাউসে, সেই পরিমাণ সাপোর্ট রিপাবলিকান পার্টির, আই মিন ট্রাম্পের যে দল, রিপাবলিকান পার্টির নাই। সো এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ওকে স্যার, ট্রাম্প প্রশাসনের যে ভিসা নীতির যে কঠোরতা তৈরি হয়েছে, সেই কারণে বাংলাদেশিদের জন্য কি কি চ্যালেঞ্জ হয়ে যাবে জিনিসটা?
এই বিষয়টা আরেকটু আমাদের তলিয়ে ভাবতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ আমাদের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার সবচেয়ে এক নাম্বার মানে দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ে হলো ভিসা। সেক্ষেত্রে আপনারা অনেকেই বোধহয় জানেন না বা জানেন, বাংলাদেশ থেকে গত কয়েক মাস ধরে ভিসার রেশিওটা, আই মিন ভিজিট ভিসা যেটা আমরা বলি ট্যুরিস্ট ভিসা, সেটা একটু কম। বাট আমি পার্সোনালি বিং এ ইমিগ্রেন্ট লয়ার, আমি কিন্তু কোনোভাবে এটাকে অন দ্য রেকর্ড বলতে পারি না, বিকজ যে ভিসা অফিসাররা থাকেন তাদেরকে কখনো এইরকম বলা হয় না যে ভিসা দিবেন না বা ভিসা দিবেন। এটা ডিপেন্ড করে একটা নীতির উপরে বা একটা ট্রেন্ডের উপরে। তো সেই হিসাবে বাংলাদেশ থেকে অগাস্টের পর থেকেই ভিসা দেওয়ার যে রেট, আপনি হয়তো এমন দেখবেন যে সপ্তাহের কোনো একটা দিন অনেক ভিসা দিয়ে দিচ্ছেন, জি আবার পরপর দুইটা তিনটা দিন ভিসা কম দিচ্ছেন, অনেকদিন দেখা যায় যে সকালের দিকে ভিসা দিচ্ছেন, বিকেলে কম দিচ্ছেন। সো দ্যাট হ্যাজ বিন হ্যাপেন ফ্রিকোয়েন্টলি। বাট এখনো পর্যন্ত ট্রাম্প প্রশাসন আসার কারণে সরকারি কোনো নীতি বা এমবার্গো বা কোনো ফিল্টার এখন পর্যন্ত যোগ হয়নি, যে কারণে আমরা বলতে পারি যে ভিসার কোনো কঠোরতা এখন পর্যন্ত এসেছে। এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি, বাট ইন ফিউচার যদি আসে আমরা ডেফিনেটলি ট্রাই করবো আপনাদেরকে সেটা বলার জি জন্য। স্যার, আমরা জানি জাফল শুরু থেকেই পরিবার ভিত্তিক, স্কিল ভিত্তিক এবং ইনভেস্টমেন্ট বিষয়ক ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে থাকে। তো স্যার, সেক্ষেত্রে পরিবার ভিত্তিক যে ইমিগ্রেশন প্রসেস, সেখানে কি কোনো পরিবর্তন হতে পারে? ইটস ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গত টার্মে যখন ট্রাম্প ছিলেন, হি ও সোন ইন 2016, উনি 16-এ জিতলেন, 17-এর জানুয়ারি মাস থেকে উনি হোয়াইট হাউসে গেলেন। উনি কিন্তু 17, 18, 19-ও কিন্তু উনি এই আইনটা করেননি, বাট উনি পরে একটা আইন করলেন, এটাকে বলে পাবলিক চার্জ। পাবলিক চার্জ মিনস আমেরিকায় যে সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন, যারা তাদের পরিবারকে আবেদন করে আমেরিকাতে নিয়ে আসেন, জি ফার্স্ট আই মিন রিলেটেড, আই মিন বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, সন্তানাদি, ভাই বোন। সো তাদের ক্ষেত্রে একটা উনি রুলস করলে যে যারা আমেরিকাতে একটা নির্দিষ্ট দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন এবং পাবলিক চার্জ, দ্যাট মিনস ওনারা সরকারি মেডিকেডের অধীনে চিকিৎসা করান, কিংবা খাবার যেটাকে স্ন্যাপ বলে সেটা সুবিধা নেন, কিংবা টিএনএফ যেটাকে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স মানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নেন, এই ধরনের যারা পাবলিক চার্জের আন্ডারে আছেন বা নেন, তারা তাদের আত্মীয় স্বজনকে আনার ক্ষেত্রে খুব বাধার সম্মুখীন হয়েছেন। সো সেই জিনিসটা এই মুহূর্তে নাই, বাট আমরা আশঙ্কা করছি মেবি ট্রাম্প হয়তো এই নীতিটা চালু করবে। সেক্ষেত্রে যেটা হবে যে যারা যে প্রক্রিয়াটা পারিবারিক আবেদনের, সেটা যথারীতি বহাল থাকবে, কিন্তু আপনার ইনকাম বা আপনার যে পাবলিক চার্জের যে বিষয়টা আছে সেটা মাথায় রাখতে হবে। সেটা যদি আপনি অ্যাভয়েড করেন, অন্তত যে কদিনে অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে যদি সেই কদিনে অ্যাভয়েড করেন, সো আপনি ইজিলি আপনার যে আত্মীয় স্বজন আছে বাংলাদেশ বা অন্য কোথাও আনতে পারবেন আমেরিকাতে। জি স্যার। স্যার, এই প্রশাসন নীতির যে কঠোরতা, এটা সামলাতে বাংলাদেশি অভিবাসীদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? এটা তো ভেবেছিলাম যে আজকে আমাদের বক্তব্যের শেষের দিকে দিব, তো আপনি এখনই জিজ্ঞাসা করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি মূলত আমার এই পুরো বক্তব্যতে যেগুলো যেগুলো বলবো, আশা করি যারা আমাদেরকে ফলো করবেন বা শুনবেন তারা এই পরামর্শগুলো নিতে পারবেন। এরপরে খুব সংক্ষেপে বলবো যে জাফলন ইমিগ্রেশন সিন্স ইটস বিন ওয়ার্কিং 2011, দেন 16, 20, আমরা কিন্তু অল দ্য ওয়ে আমরা বলেছি যে জাফলন ইমিগ্রেশন বৈধ ইমিগ্রেশন নিয়ে কাজ করে। দ্যাট মিনস আপনাকে আমেরিকা নেওয়া বা সেটেল করাই আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য আইনিভাবে সেটা সম্ভব কিনা। তো সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে আমরা যেটা করি, পারিবারিক ভিসা নিয়ে কাজ করি, আমরা স্কিল ভিসা নিয়ে কাজ করি, আমরা ইনভেস্টমেন্ট ভিসা নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করবো যে যারা সত্যি আমেরিকাতে যেতে চান, আমেরিকা সেটেল হতে চান, তাদের জন্য যে যে বৈধ প্রক্রিয়াগুলো আছে জি সেইগুলোর উপরে জোর দেওয়া। বিশেষ করে বাংলাদেশ থেকে স্কিল লোক খুব কম যায়, আপনারা শুনলে অবাক হবেন যে EB-1 যেটা সবথেকে প্রেস্টিজিয়াস যে ভিসা প্রোগ্রাম, বা EB-2, এখানে বাংলাদেশ থেকে আবেদন খুবই কম। লেটস সে ফিলিপিন্স, লেটস সে ভিয়েতনাম, লেটস সে ইন্ডিয়ার জনসংখ্যা বাংলাদেশের চাইতে 8 গুণ বা 7 গুণ, কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশনটা দেখেন সেখানে দেখবেন বাংলাদেশের সাথে কয়েকশো গুণ অ্যাপ্লিকেশন তাদের বেশি পড়ে। দ্যাট মিনস স্কিল ক্যাটাগরিতে আমরা অনেক পিছিয়ে আছি। এটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের কারণে বা অন্য কোনো কারণে বাংলাদেশ থেকে যারা বৈধভাবে ইনভেস্ট করতে পারেন আমেরিকাতে, তাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি ডেফিনেটলি আপনাদেরকে এইটাই পরামর্শ দিব, যেহেতু ট্রাম্পের সময় ইনভেস্টমেন্ট ক্যাটাগরি এবং স্কিল ক্যাটাগরি এই দুটা ভিসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অলরেডি ট্রাম্প সেটা বলেছেন দ্যাভোসে, উনি ভার্চুয়াল মিটিংয়ে, যে আপনারা আমেরিকাতে ইনভেস্ট করেন আপনাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। দ্যাট মিনস America or Trump administration expecting investment peoples, business peoples। তো আপনি সেটাকে যদি কাজে লাগান, তো সেক্ষেত্রে আমি মনে করি যে কম্পারেটিভলি আগের চাইতেও অনেক বেশি পরিমাণে আমেরিকাতে মাইগ্রেশন সম্ভব,
if you are following these two category, one skill, another investment. স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। স্যার, অ্যাজাইলাম নিয়ে আপনি কি কোনো পরামর্শ দিতে চান? ও আচ্ছা আচ্ছা, আসলে আমরা তো ছিলাম একটা বিষয়ে, আপনার সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল, এটাও ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। আসলে ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর যারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত বলেন, প্যানিক বলেন, প্রভাবিত বলেন, এফেক্টেড বলেন, এটা বোধহয় দোজ পিপলস হু সিক অ্যাসাইলাম, জি স্যার। মানে যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আমেরিকাতে, তারা শুধু বাংলাদেশি না, সারা বিশ্ব থেকে যারা রিফিউজি চান, যে আমরা রিফিউজি, উই হ্যাভ বিন ডিসপ্লেসড বাই দিস পারসিকিউশন, 5টা কারণে। আমি জাস্ট একটু সংক্ষেপে এটা বলি, আমি একটু সময় নেব। হ্যাঁ, জি স্যার, অবশ্যই। সো আপনার রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, সোশ্যাল গ্রুপ এবং পলিটিক্যাল ওপিনিয়ন, এই 5টা কারণে যে কোনো একটা কারণে বা সবগুলো কারণে বা যে কোনো কারণে যদি আপনি আপনার নিজ দেশে পারসিকিউশনের শিকার হন, মানে অন্যায়, অবিচার বা পুলিশি হয়রানি বা প্রশাসনের হয়রানির শিকার হন বা অন্য কোনো পারসিকিউশনের শিকার হন, আপনি আমেরিকাতে অ্যাসাইলাম চেতে পারবেন। এটার সাথে আরেকটা গ্রাউন্ড আছে, টর্চার কনভেনশন। সো অন টপ অফ দিস, আপনি এক কথায় যে আপনি রাজনৈতিকভাবে হেনস্থা হয়েছেন, আপনি সামাজিকভাবে হেনস্থা হয়েছেন, সো আপনি আমেরিকাতে আপনি রিফিউজি স্ট্যাটাস ক্লেম করে ইউ ক্যান আস্ক ফর অ্যাসাইলাম। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমেরিকার আইনটা একটু ট্রিকি। এখানে বলা হচ্ছে যে আমেরিকার ভূখণ্ডে যিনিই থাকবেন তিনি ইচ্ছা করলে অ্যাসাইলাম করতে পারেন উইদিন 1 ইয়ার। এর প্রশ্নটা হলো যে আপনি নিজে যে কোনো একটা ক্যাটাগরিতে আমেরিকাতে বৈধভাবে ঢুকেছেন, আই মিন ভিসা নিয়ে গিয়েছেন, এরপর আপনি অ্যাসাইলাম করেছেন, তাদের একটা সিনারিও। কিন্তু যারা বর্ডার পাস করে আমেরিকাতে আসেন তাদের জন্য বিষয়টা আরেকটু জটিল। এই কারণে যে তাদের যখন ভিসা থাকে না, বাট তারা আমেরিকায় ঢুকতে চান এবং বলেন যে তাদেরকে ফেরত দেওয়া হলে তাদের নিজের দেশে তাদের জীবন অনিরাপদ বা তারা পারসিকিউশনের শিকার হবেন, হয়েছেন বা হতে পারেন, তখন তাদেরকে বলা হয় যে তোমাকে তাহলে কেন, তুমি যখন আমাকে ঢুকে পড়েছো, তো তোমাকে কেন রিমুভ করা হবে না, দ্যাট মিনস রিমুভাল প্রসিডিং। তখন তারা যখন এটা দাবি করে যে আমরা অ্যাসাইলাম করবো বা আমাদের জন্য বিপদ আছে, তখন তাদেরকে একটা হিয়ারিং এর ডেট দেওয়া হয় নর্মালি, যে অমুক দিন তোমার হিয়ারিং হবে, তোমাকে কেন আমেরিকা থেকে বিতাড়ন, রিমুভ করা হবে না, এটাকে রিমুভাল প্রসিডিং। বাট ইন দ্য মিন টাইম হি হ্যাজ এ ডিফেন্স, উনি করতে পারেন কি, উনি অ্যাসাইলাম ফাইল করতে পারেন, কিন্তু আমার দেশে ফেরত গেলে আমার এই বিপদ এই হবে। সো সেটা যদি উনি করেন, সেক্ষেত্রে শেষ না হওয়া পর্যন্ত উনি আমেরিকাতে স্টে করতে পারবেন। এটা আপনারা সবাই জানেন যারা কোর্ট কাছারির সাথে একটু জড়িত, যে কোনো অর্ডারের ব্যাপারে আপনি একটা কোর্টে আবেদন করলে অনেক সময় আইডেন্টিটি অর্ডার, এটা একটা আইডেন্টিটি প্রসেস। উনি অ্যাসাইলাম করেছেন, উনি কিন্তু আছেন রিমুভাল প্রসিডিং এ, দ্যাট মিনস উনি রিমুভ কেন হবেন না, না উনি অ্যাসাইলাম করেছেন, অ্যাসাইলামটাকে রাখতে হবে। এক্ষেত্রে যেটা হয়, অনেকে আছেন এই প্রক্রিয়ায় থাকার সময় দুটো জিনিস খুব বেশি হয়। এক, তারা কোনো না কোনো একটা অপরাধে জড়িয়ে পড়েন, মানে একটা ডিফারেন্ট একটা অপরাধ করে বসেন, যেটা যে কোনো কিছু হতে পারে। আর একটা যেটা হয়, ফাইন্যান্সিয়াল কারণেই হোক আর ভালো ইমিগ্রেশন ফার্মের সাথে যোগাযোগ না করার কারণেই হোক, অনেক সময় তারা কোর্টে যে ডেট থাকে, এই যে রিমুভাল প্রসিডিং যে কোর্টের একটা ডেট, এই ডেটটা ওনারা মিস করেন বা এই ডেটে ওনারা কোনো অ্যাকশন নেন না বা ডেটটা উনি ঠিকভাবে ইয়ে করেন না, করলে কোর্ট তখন ওনাকে সরাসরি একটা অর্ডার দিয়ে দেয় টু ডিপোর্ট, মানে হি ইজ নট এনি মোর ইন দ্য প্রসিডিং, উনাকে এখন অর্ডারটা দিয়ে দিল তো ডিপোর্ট করার জন্য। এই ধরনের যারা আছেন আমেরিকাতে, যে অলরেডি অর্ডার হয়ে গেছে ডিপোর্ট করার জন্য, এবং যারা আরো অনেক অপরাধ করেছেন বিভিন্ন, মানে আমেরিকা ঢোকার পরে ইলিগালি, সো তাদের জন্য আমি বলবো যে ট্রাম্প প্রশাসন ইজ ভেরি রিজিড, তারা ভেরি হার্শ। তারা ইতিমধ্যে প্রায় যতদূর জানি প্রায় 1100 বা এরকম একটা সংখ্যা তারা ধরেছে, আইস। সো আইস মানে এক ধরনের ইমিগ্রেশন পুলিশ, সো তারা এনফোর্সমেন্ট, হ্যাঁ, ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট। সো তারা এটা তারা ধরবে, তারা ধরলে আপনার কিছু করণীয় থাকবে না, আপনার স্ট্রেট আপনার যে নিজের দেশ, আপনি যে দেশের জাতীয়তা আপনার থাকবে, সেটা যে কোনো দেশ হতে পারে, সেখানে তারা আপনাকে ডিপোর্ট করবে। স্যার, তাহলে এই আইসের গ্রেপ্তার এড়ানোর উপায়টা কি? এই প্রশ্নটা আসলে খুব এখন মানে বলতে পারেন ইটস $1 মিলিয়ন কোশ্চেন। ফ্যাকচুয়ালি বললে যে স্যার আমি চুরি করার পরে আমার বাঁচার উপায় কি, এটার ওয়ান কাইন্ড অফ এটা এরকম। সেক্ষেত্রে দেখেন, আমরা আগেই বলি উইথ ডিউ রেসপেক্ট টু অল, যে আপনাদের সবার অধিকার আছে আমেরিকায় আসার, আমেরিকায় থাকার, আমেরিকায় অ্যাসাইলাম সিক করার। বাট আমি আবারও বলবো যে সত্যি যদি আপনাদের ইন্টেনশন থাকে যে আপনি অবৈধভাবে আমেরিকায় আসছেন এবং আপনার গ্রাউন্ড নাই, তো শুধু শুধু আমেরিকাতে এসে আপনার জীবনকে ভবিষ্যতে নষ্ট করার দরকার নেই। বাট এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আইসের গ্রেপ্তার এড়ানোর জন্য আপনি প্রথমত দেখেন, আইস কিন্তু আপনার চেহারা দেখে আপনাকে গ্রেপ্তার করবে তা কিন্তু না, তাদের সন্দেহ হতে হবে যে আপনি এরকম, বা তাদের অনেক সোর্স আছে, বা তারা একদম সাদা পোশাকে মিশে যেও তারা মানে
ইনফরমেশন নিয়ে নেয় যে আপনি আমেরিকাতে কোন স্ট্যাটাসে আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে স্মার্ট মুভ হতে পারে, প্রথম শর্ত আইস থেকে গ্রেপ্তার এড়ানো, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনার কাছে যে ডকুমেন্টই হোক, কারণ আপনারা জানেন যারা অ্যাসাইলাম করেছেন বা করেননি হোয়াট এভার, আপনি যখনই একবার আমেরিকাতে ইন করবেন আপনার যে একটা রিমুভাল প্রসিডিং শুরু হবে, সেটা কিন্তু আপনি অনলাইনে আপনার এই নাম্বার দিয়ে একটা কপি বের করতে পারবেন যে আপনার কোর্টে ওদেরকে ডেট আছে। তো সেটা আপনার সাথে রাখেন। আর যারা ইতিমধ্যে অ্যাসাইলাম করেছেন, রিসিপ্ট লেটার পেয়েছেন, ইএডি পেয়েছেন, সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন, স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্স করেছেন, তারা তো সেগুলো সাথে রাখবেন। সো এই একমাত্র উপায় যে আইনিভাবে আইসের গ্রেপ্তার এড়ানো। এর বাইরে আমরা আশা করব যে আপনারা অকারণে গ্যাদারিং করবেন না, বাইরে 5-6 জন মিলে আড্ডা দিবেন না, যেটা বিশেষ করে অ্যাক্সিডেন্টসে দেখা যায় বা অন্যান্য জায়গায় দেখা যায়, সেটা আপনারা অবশ্যই করবেন না। আর কোনো কারণে যদি আপনি আপনার বাড়িতে থাকেন, যেটা আপনার প্রাইভেট প্লেস, আপনি সেটা ওন করেন বা আপনি লিজ বা টেনেন, আপনার যদি আইস কোনো ধরনের বাড়িতে আসে, আপনি লিগালি বাধ্য না দরজা খুলতে, যতক্ষণ না আইসের কাছে সার্চ ওয়ারেন্ট থাকবে। সেম রুলস অ্যাপ্লিকেবল টু ইয়োর কার, সেখানেও একই রুলস। আর একটা জিনিস হলো যে আমরা অনেকেই মনে করি যে 5th অ্যামেন্ডমেন্টের কারণে আমি বাধ্য না আইসকে কাগজ দেখাতে, এই কথাটি ভুল। আপনি আপনার সম্বন্ধে কোনো কিছু বলা থেকে বিরত থাকতে পারবেন আইসের কাছে, কিন্তু যদি আপনি নাগরিক না হন বা নাগরিক হন বা আমেরিকার বৈধভাবে থাকার অধিকারী না হন বা হন, আপনাকে এই সংক্রান্ত ডকুমেন্ট আইস যদি দেখতে চাই, আপনাকে কনফ্রন্টেশনে যে আপনার কিছু দেখাইতে হবে, যদি না কেন আপনি 18 বছরের বেশি হন। এক্ষেত্রে একটা সুবিধা আছে যে যাদের সন্তানাদি স্কুলে আছেন, কোনো কোনো ডকুমেন্ট হয় নাই, 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে আইস হ্যাজ নো অথরিটি টু ইভেন স্টপ দেম। এইটা তাদেরকে শিখিয়ে দেবেন। 18 বছর নিচে হলে আইসে কিছু করার নাই, 18 বছর উপরে হলে আইস আপনার কাগজ দেখতে চাইতে পারে। সো বি প্রিপেয়ার্ড। জি স্যার। স্যার, এই প্রসঙ্গ থেকে সরে এসে একটি অন্য প্রশ্ন করছি। বাংলাদেশিদের জন্য গ্রিন কার্ড প্রক্রিয়ার কি নতুন জটিলতা তৈরি হবে কি? এখনো পর্যন্ত হবে না। হ্যাঁ, একটা জায়গায় জটিলতা হচ্ছেই। আগে যেমন আমরা উইথ ডিউ রেসপেক্ট আবারও বলি যে বাংলাদেশ থেকে অনেক মাফিয়া গ্রুপ, তারা নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে তারা ইলিগাল মাইগ্রেশন করে, বাংলাদেশ থেকে যুবকদের বা যুবতীদের তারা নিয়ে বিভিন্ন দেশ হয়ে তারা আমেরিকাতে ঢুকিয়ে দেয়। সো এইভাবে যে অ্যাসাইলাম সিক করে যে গ্রিন কার্ডের প্রক্রিয়া ছিল, সেটা আপাতত বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস ইলিগালি, হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে। এইটা বাদে অন্য যেগুলো আছে, যতক্ষণ না কোনো নতুন রেগুলেশনস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেটা যেভাবে ছিল এখনো ঠিক সেটা সেইভাবে আছে। এবং আপনাদের আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে আমেরিকার যে ইমিগ্রেশন আইন, এইটার কিছু প্রয়োগগত জিনিস, মানে আই মিন এক্সিকিউটিং কিছু পার্টে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যান পাস সাম এক্সিকিউটিভ অর্ডার, বাট দ্য আইন যেটা, সেটা পরিবর্তন করতে হলে ওনার কংগ্রেস মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট, সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট লাগবে, তারপরে উনি সাইন করলে সেটা আইনে পরিণত হবে। সো এটা দ্যাট ইজ, উনি বললো হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। জি স্যার। স্যার, এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তনের সাথে জাফলং ইমিগ্রেশন কিভাবে মোকাবেলা করবে? আহ, মোকাবেলা বলতে আসলে মানে আপনার প্রশ্নটা খুব মানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। আমি জানি না এই প্রশ্নটা আমাদের কোনো বা আপনাদের কোনো শ্রোতা দর্শক করেছেন কিনা। আসলে এখানে মোকাবেলা করা কিছু নেই। আমার কথা হলো যে ওয়েল প্রিপেয়ার, খুব সিম্পল। যে এখন এই মুহূর্তে আমি এবার ঢাকাতে এসে যেটা এক্সপিরিয়েন্স করতেছি, প্রচন্ড মশা। সো এখন আমি রাত্রে ঘুমাই গেলাম, আমি মশারি টাঙাইলাম না, সো ডেফিনেটলি আমাকে মশাই ইয়ে করবে, তাই না? আমার ডেঙ্গু হতে পারে, আরো কিসব রোগ হতে পারে। সো এটা হলো যে আমাকে যেন মশাই কামড়াতে না পারে, এটার জন্য আমাকে একটা মশার ইউজ করতে হয়। বাট আই ক্যানট যে আমি মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, এটা তো মানে হাস্যকর, তাই না? তো বিষয়টা হলো এরকম যে ট্রাম্প প্রশাসন যে আইনগুলো করবে বা যে এক্সিকিউটিভ অর্ডারগুলো করবে বা যে এনফোর্সমেন্ট যেটা করবে, সেইটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কোনো ক্ষমতা আমাদের নাই, কারণ নাই। বিকজ ইটস এ অথরিটি, ইটস অ্যান অথরিটি, রাইট? দ্য আমেরিকান হাইয়েস্ট অথরিটি। বাট আমরা যেটা পারি মশারি টাঙানোর মতো, আমরা যে লিগ্যাল যে আমাদের যে রেমেডিগুলো আছে, আমরা সেইগুলো সিক করতে পারি। আমি এমনও লোক দেখেছি আমেরিকাতে, যিনি আরো 12 বছর আগে আমেরিকাতে এসেছেন, এসে উনি একদম নির্দ্বিধায়, উনি কোনো কিছু করেননি। উনি দিব্যি একটা ক্যাশে কাজ করেন, কোনো রেকর্ড নাই, দিব্যি আছেন, আয় বাণিজ্য করছেন, বন্ধুদের নামে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, ওখানে হয়তো বিয়ে শাদী কেউ কেউ করেছেন, দিব্যি কাটিয়ে দিচ্ছেন। দ্যাট মিনস যে উনি এই মশার মধ্যে উনি জাস্ট এমনি সিম্পল উইদাউট মশারি উনি আছেন। সো সরি, আমি একটু উদাহরণটা তার ভালো দিতে পারতাম, এই মুহূর্তে মাথায় আসে নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা পারি, আমরা ওই
উনাকে যেমন উনি আমাদের কাছে এসেছেন, আমরা তাকে একটু সুরেই বলেছি যে আপনি কেন, হোয়াই ডিডন্ট ইউ ফাইল অ্যান অ্যাসাইলাম, আপনি কেন অ্যাসাইলাম করেননি? তো উনার কোনো সদুত্তর নাই, যে না এটা করে নেই। তো বিষয়টা হলো যে অ্যাসাইলাম করাটা ছিল ওনার মশারি। উনি যদি অ্যাসাইলাম করতেন তাহলে উনি এই ধরনের যে লিগাল যে কমপ্লিকেশন, আনএক্সপেক্টেড থিং যেটা আসবে, সেখান থেকে উনি কিন্তু নিজেকে রক্ষা করতে পারতেন। সো আমেরিকাতে সুবিধাটা হলো আমেরিকার জাস্টিস সিস্টেম, কোর্ট সিস্টেম এত বেশি স্ট্রং যে কেউ যদি সেখান থেকে একটা কিছু সিক করে এবং কোর্ট যদি স্যাটিসফাই হয় যে উনাকে এই বিষয়ে একটা রেমেডি দিবে, ট্রাম্প কেন কারো কোনো ক্ষমতা নেই তাকে টাচ করতে পারে। সো আমরা অ্যাজ এ জাফলা ইমিগ্রেশন আমরা এইভাবেই বলবো যে আপনারা যে লিগালি যে আপনাদের যে উইন্ডোগুলো আছে, যে রেমেডিগুলো আছে, সেগুলো সিক করেন, সেগুলো নিয়ে রাখেন, সো দ্যাট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে হার্শ রুল বা অনেক নেগেটিভ যে বিষয়গুলো, সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন। এটাকে আমরা বলবো মোকাবেলা করা। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনারা তো 2011 সাল থেকেই ইউএস এর ইমিগ্রেশন বিষয়ক সেবা দিয়ে থাকেন, সেবা দিয়ে আসছেন আমাদের সবাইকে। সেক্ষেত্রে ট্রাম্প আসার কারণে যে পরিবর্তন হলো বা হবে সামনে, তাহলে কি আপনাদের সেবার কোনো পরিবর্তন হবে? আহ, এই একটা জায়গাতে আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার মাধ্যমে আমরা আসলে আমাদের জাতীয় অবস্থানটা তুলে ধরতে পারবো। আমরা জিরো ক্ষতিগ্রস্ত, 0%। এই কারণে যে আপনারা যারা আমাদের এই পেজে ফলো করেন, আগে থেকে আমাদের কথা শুনেন, আমরা দেখেন বারবার বারবার বলেছি যে জাপলা সকল ধরনের বৈধ ইমিগ্রেশন নিয়ে কাজ করে। সো যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পর্যন্ত আমেরিকার বৈধ ইমিগ্রেশন নিয়ে কোনো ধরনের নেগেটিভ বা কোনো ধরনের রিভার্সাল কোনো আইন উনি করেননি, সেক্ষেত্রে জাপলয়ের যে পরিষেবাগুলো আছে বা যে সার্ভিসগুলো আছে, সেখানে কোনো ধরনের পরিবর্তন এখনো পর্যন্ত নাই। এবং আমরা বিশ্বাস করি আমেরিকার ইমিগ্রেশন নিয়ে যে উনি যত কথাই বলুক, আই মিন দ্য প্রেসিডেন্ট, আমেরিকার একটা সার্টেন লেভেলে আমেরিকার এই যারা আনডকুমেন্টেড যারা মানুষ যান, এদেরকে আমেরিকার দরকার আছে। সো এই প্রথম দিকের যে একটা, এটা বলতে পারেন প্রথম দিকের ধাক্কা, এই প্রথম দিকের একটা যে ট্রমা, এটা হয়তো বা 3 মাস 6 মাস লাস্ট করবে। এই 3-6 মাস যদি আপনারা একটু, যারাই আছেন লিগাল ইলিগাল, আই এম নট ডিভাইডিং এনিওয়ান, তাদের এইটা ধাক্কা ইয়ে করতে পারলে তারা অ্যাজ ইট ইজ আগে যেমন ছিলেন তেমনই থাকবেন। আর সেক্ষেত্রে যেহেতু আমরা বৈধ ইমিগ্রেশন নিয়ে কাজ করি, আইনের সাথে কাজ করি, সেহেতু আমরা ফিল করছি না যে আমাদের কোনো ধরনের পরিষেবায় বা সেবায় কোনো পার্থক্য আসবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনারা বলছেন এবং আপনি এর আগে আপনার প্রিভিয়াস লাইভে বলেছেন যে ইনভেস্টমেন্ট ভিসা এবং স্কিল ক্যাটাগরি বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে আপনারা কিভাবে সহায়তা করবেন যদি একটু বিস্তারিত বলতেন। আমাদের থ্যাংক ইউ, ইটস অ্যানাদার গুড কোশ্চিন। আমাদের জাফলা অ্যান্ড ইমিগ্রেশনের যদি আপনারা দেখেন, আমরা প্রতি সপ্তাহে একটা করে পোস্ট করে থাকি যে আমরা কি কি সেবা বা কি কি সার্ভিস করে থাকি। তো সেখানে দেখবেন 2 বা 3 নম্বরে আছে যে ইনভেস্টমেন্ট ভিসা এবং স্কিল বেসড ভিসা। সো সেক্ষেত্রে যেহেতু ট্রাম্প ইজ এ পার্সন, উনি প্রথম থেকেই বলেছেন যে আমরা মানে আমেরিকানরা কেন আনস্কিল লোকদেরকে আমরা আমেরিকাতে আনি, কেন আমরা ইনভেস্টমেন্টের দিকে বেশি না আগাই, মানে আগায় না কেন। তো সেই হিসেবে আমরা যেহেতু এই দুটো প্রসেসই করি, তো ডেফিনেটলি উই ক্যান হেল্প দ্য পিপলস। সো এখানে আমি আরেকটু পিছন থেকে বলি যে ধরেন কোনো প্রসেসে, কারণ আমেরিকার যে ইমিগ্রেশন সিস্টেম, ইমিগ্রেশন ল, আই মিন দ্য কোর্টস, তাদের তো সংখ্যাটা সীমাবদ্ধ। তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে 1-2 বছরের মধ্যে আমেরিকাতে ইলিগাল বা আনডকুমেন্টেড ইমিগ্রেশন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে প্রকার অন্তরে ওই লোকগুলো কাজ করবে কি? ওই লোকগুলো তাহলে বৈধ ইমিগ্রেশন নিয়ে তারা প্রসেস করবে, তাই না? তো আপনারা সবাই জানেন আগে যেমন ভাই বোনদের জন্য একটা আবেদন করলে সেটা লাগতো 11 থেকে 12 বছর। এরপরে সেটা প্যান্ডামিকের পরে যেখানে 14-15 বছর হওয়ার কথা, এখন সেটা লাগতেছে 17 থেকে 18 বছর, রাইট? সো এই যে জিনিসগুলো, আগে একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য আবেদন করলে লাগতো 9 মাস, 8 মাস, 1 বছর, এখন সেখানে লাগতেছে 2.5 থেকে 2 বছর, 2 থেকে 2.5 বছর, 3 বছর। সো বিষয়টা হলো এই যে আমরা এক্সপেক্ট করছি যে যেহেতু অনেক চাপ কমবে, বর্ডারে চাপ কমবে, ওখানে প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অফিসার, জাজেস ওখানে ব্যস্ত ছিলেন, তাদের কাজ কমবে, সেই হিসেবে হয়তো আই এম নট শিওর, বাট আমি প্রেডিক্ট করছি হয়তো বৈধ ইমিগ্রেশনটা বাড়বে। সেক্ষেত্রে ট্রাম্প নিজে একজন বিজনেসম্যান এবং উনি ইনভেস্টমেন্ট ভিসাটাকে উনি খুব প্রায়োরিটি দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা আশা করবো যে E2 এবং EB5 যে দুইটা ভিসা ক্যাটাগরি, সেই দুটো পরিমাণ হয়তো বাড়বে। এখন প্রশ্ন হতে বাড়লে কিভাবে বাড়বে। এখন যে কোনো একটা ভিসা ক্যাটাগরি দেওয়ার ক্ষেত্রে বা না দেওয়ার ক্ষেত্রে যারা ভিসা অফিসার থাকেন, আই মিন সরি, যারা ইমিগ্রেশন অফিসার থাকেন, তারা কিন্তু অনেক কিছু বিবেচনা করেন, অনেক। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে সরকারি একটা নীতি চলে আসে যে আমেরিকা নিডস মোর স্কিলড পিপলস, আমেরিকা নিডস মোর বিজনেস পিপল, ইনভেস্টমেন্ট,
তখন ডেফিনেটলি এটা যদি অন দ্য রেকর্ড নাও হয়, অফ দ্য রেকর্ড অবশ্যই একটা একটা পরিপত্র বা একটা রেগুলেশন তাদের জন্য আসবে যে লেটস, আগে হয়তো আপনি একই যোগ্যতার যে ইনভেস্টমেন্টে আপনি ভিসা পেতেন না বা আমেরিকান ইমিগ্রেশন পেতেন না, হয়তো এখন সেটা আপনি পেতে যাচ্ছেন। আই মিন ইটস কল্ড এ লেনিয়েন্ট ভিউ, যে আগে যত কঠিনভাবে দেখা হতো এখন সেটা সেভাবে হবে না। এক্ষেত্রে তো আপনারা যারা আমাদের সাথে আছেন তারা জানেন যে আমরা EB1 এক্সট্রা অর্ডিনারি, EB2 এক্সেপশনাল এবং EB3 স্কিল এবং EB3 আনস্কিল ফর দ্য ফিমেল, আমরা সবগুলো স্কিল ভিসা নিয়ে কাজ করছি। এবং আমি আসার পর থেকে আমরা শত শত অ্যাপয়েন্টমেন্ট করেছি, সবাই আমার সাথে জেনে গিয়েছেন। আশা করছি এটা আপনাদের উপকারে আসবে। এর বাইরে ইনভেস্টমেন্ট ভিসা যেটা E2, যে মোরলেস 100,000 বা একটু বেশি, যদি কোনো অ্যামাউন্ট বলা নাই, অথবা EB5 800,000 থেকে 10.5 আই মিন $100,000 ইনভেস্ট করে সরাসরি গ্রিন কার্ড পেতে পারেন। এইগুলো অ্যাজ ইট ইজ থাকবে, বাট আমি আপনাদেরকে বলতে পারি অফ দ্য রেকর্ড যেটা পরিমাণটা বাড়বে, আগের চাইতে আরো বেশি সহজ হবে। আর যদি সহজ হয় ডেফিনেটলি জাফল আপনাদেরকে এইসব বিষয়ে সহায়তা করতে পারবে। স্যার তাহলে তো ভয় পাওয়ার এবং প্যানিক হওয়ার কোনো কারণ নেই, এটা বলা যায়। স্যার একটু ছোট করে বলবেন, আবারও একই প্রশ্ন করছি, যে ট্রাম্প আসার পর আমেরিকার যদি সামগ্রিক চিত্রটা সংক্ষিপ্ত করে বলতেন। সো এতক্ষণ যারা যা বললাম সেটাই ছিল মোটামুটি সামগ্রিক চিত্র। এর বাইরে আলাদা করে বলতে গেলে প্রথমে যেটা বলে নিচ্ছি যে প্রশ্নপত্র যদি কঠিন হয়, যারা একটু খারাপ স্টুডেন্ট লেখাপড়ায় ফাঁকি দিয়েছেন তাদের জন্য সমস্যা, বাট ভালো স্টুডেন্টের জন্য ওইটা আরো কোনো ভালো হয়, তারা তাদের মেধাকে প্রয়োগ করতে পারেন। সো আমরা বলবো না যে আমরা মেধাবী, বাট ডেফিনেটলি ট্রাম্পের এই ধরনের কাজে আমাদের কাজের গুরুত্ব, আমাদের কাজের যে কোয়ালিটি সেটা বাড়বে, এটা আমি ডেফিনেটলি বলতে পারি। তো সেই হিসাবে আমি এটা বলছি যে ট্রাম্প আসাতে যে প্যানিকটা তৈরি হয়েছে এটা কিছুদিন থাকবে। আমরা যত কথাই বলি পিপলস আর ইন প্যানিক, এবং এখানে কিছু চ্যানেলস আছে, আমি নাম বলবো না, কিছু পত্রিকা আছে, এরা দে আর সেলিং দ্য প্যানিক। হ্যাঁ ডেফিনেটলি গ্রেপ্তার হচ্ছে। তো যেখানে আমেরিকাতে আমরা জানি ডকুমেন্টেড এবং আনডকুমেন্টেড লাইক মোরলেস আপনি বলতে পারেন যে প্রায় 7-8 লক্ষ বাংলাদেশি আছে। তো সেখানে 4 জন গ্রেপ্তার হয়েছে 7-8 জনের মধ্যে, যেটা সব পেপারে আসছে, হয়তো আরো পার্সেন্টেজ কত। তো এর থেকে তো অনেক বেশি লোক, আমি সরি আমি তো বলতে চাই, তো অ্যাক্সিডেন্ট হয় এমনি অনেক দুর্ঘটনা হয়, তাহলে এই সংখ্যাটাকে এত বেশি মানে বড় করে কেন দেখানো হচ্ছে? সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা সঠিকভাবে ইমিগ্রেশন প্রসেস করেছেন এবং তারা তাদের ফার্মের সাথে যোগাযোগ রাখছেন, কোর্টে ঠিক মতো যাচ্ছেন এবং তাদের ডকুমেন্ট সব ঠিকঠাক মতো আছে, তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। সো সামগ্রিক চিত্র হলো এই যে একটা একটা ডিসিপ্লিন গভর্নমেন্ট এসেছে। তো সেখানে যারা ইনডিসিপ্লিন যারা ছিলেন তাদের জন্য হয়তো একটা প্যানিকের কারণ আছে, বাট সামগ্রিক চিত্র জাফলো অ্যান্ড ইমিগ্রেশনের বিচারে ইটস টোটালি অ্যাকসেপ্টেবল এবং ফাইন। এবং আমেরিকার মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু চায় এটা, যে আমেরিকাতে অপরাধীরা না আসুক। আমেরিকাতে ডেফিনেটলি কেউ কিন্তু দেখেন সারা আমেরিকা তৈরি হয়েছে আনডকুমেন্টেড মাইগ্রেন্ট মানে ইমিগ্রেন্টদের উপর ভিত্তি করে। এদের 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 প্রয়োজন কেউ অস্বীকার করতে পারবে না, তাদের পরিমাণ। কারণ আপনি যদি একটা শহরে যান, আপনি শহরের নিজস্ব বাসিন্দা, আমেরিকানদের চাইতে চাইতে যদি আপনি আনডকুমেন্ট লোকজনকে বেশি চোখে দেখেন, এটা আপনার চোখেও পড়বে। আপনি আপনাদের হলে কি করতেন, এটা কিন্তু ভাবতে হবে। তো সবকিছু মিলিয়ে ট্রাম্পের যে সামগ্রিক চিত্র আমাদের কাছে স্টিল এটা আমরা 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 রেটিং করব গুড। ধন্যবাদ স্যার। তাহলে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, অবশ্যই যে কোনো নিউজের সত্যতা যাচাই করতে হবে। ডেফিনেটলি একটা কিছু বলে দিল, আপনি সেটা শুনে আপনি ইয়ে নিলেন। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা 3 সেকেন্ডের গল্প বলি, এটা কিছু মনে করবেন না। আই হ্যাভ এ ক্লায়েন্ট, ওনার অ্যাসাইলাম করা ছিল। তো গতবার যখন বাইডেন ক্ষমতায় আসলো তখন বাংলাদেশের সবচেয়ে একটা ওয়ান অফ জনপ্রিয় চ্যানেল এটা কিছু একটা বলেছে, আমি চ্যানেলটার নাম বলবো না, আমি এই টিভিটাকে রিমোট টিভি বলে ডাকি, আপনারা যারা আমার বক্তব্য শুনছেন। তো উনি ওখান থেকে শুনেছে, শুনি ওনাকে ফোন দিল যে এইভাবে ঠিক যে স্যার আমার অ্যাসাইলাম মামলাটা তুলে ফেলতে হবে। আমি বললাম যে কেন তুলে ফেলতে হবে? কেন আপনি জানেন না, আপনি না লয়ার, আপনার জানার কথা। কেন কি হয়েছে? উনি বলবো যে ওই চ্যানেলে বলছে যে বাইডেন 5 কোটি বা এরকম 5 লক্ষ মানুষকে নাগরিকত্ব দিবে, যারা এতদিন ধরে আছে সবাই নাগরিকত্ব পাবে আমেরিকা। সো আমার অ্যাসাইলাম আমাকে এখনই তুলতে হবে। আমি একটু মনক্ষুণ্ণ হলাম, আমি বললাম যে দেখেন আপনার এই কথাটা পর্যন্ত সত্য না, আর এই ধরনের কোনো জিনিস যদি বাইডেন বলেও থাকে এটা উনি করতে পারবেন না, এটা করার কোনো ক্ষমতা নাই। উনি রীতিমতো ওই যে চ্যানেলের রেফারেন্স দিল, দেখেন টিভি চ্যানেল বলেছে এটা হবে, আপনি বলেন না, আপনি জানেন না, আপনার মামলা ফেরত দিয়ে দেন। আমি সম্মানের সাথে তাকে মামলা ফেরত দিয়ে দিয়েছি। সো আপনারা বোধহয় জানেন যে বাইডেন কিন্তু বলেছিলেন প্রথমে এসে, আজ পর্যন্ত সে আইন হয়েছে? হয়নি। সো বিষয়টা হলো যে আমেরিকার আইন ব্যবস্থা, ইমিগ্রেশন ব্যবস্থা
এটা বাংলাদেশ বা এটা অন্যত কোনো দেশের মতো না। আমি সরি উইথ ডিউ রেসপেক্ট বলছি, যেখানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রাতে স্বপ্ন দেখেছেন সকালে এসে আইন হয়ে গেল। আমেরিকা এভাবে ওয়ার্ক করে না। আমেরিকা একটা রুল অফ লয়ের কান্ট্রি। এখানে যে কোনো জিনিস হতে হলে তার একটা সিস্টেম আছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি প্রেসিডেন্ট ট্রাম্পের উপর অবশ্যই হি এনজয়িং সাম পাওয়ার। তো সেই ক্ষেত্রে মানে কি বলবো যে আপনাদের প্যানিক হওয়ার কোনো কারণ নাই, এবং যে কোনো খবর পেলে অবশ্যই অবশ্যই যাচাই করবেন। আপনারা যিনি লয়ার বা যে ফার্ম সাথে আপনি কাজ করছেন তাদের সাথে জানবেন। আর যদি একদম যদি সমস্যা হয় ডেফিনেটলি নিজে অনলাইনে যে তথ্যটা যাচাই করবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, এতক্ষণ তো আমেরিকার ইমিগ্রেশন এবং সেই দেশ সম্পর্কে বললেন, এখন আমাদের বাংলাদেশ নিয়ে যদি একটু ছোট্ট করে কিছু বলতেন। আমাদের বাংলাদেশের কি করা উচিত, আমাদের কোনো আমাদের আসলে আগ্রহ হারানো উচিত কিনা, আমাদের কি করা উচিত, আমাদের সিস্টেম নিয়ে যদি কিছু বলতেন। দেখেন, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হ্যাঁ, আমি কোর্টে আছি সিন্স 2001 থেকে। সো অনেক কাছ থেকে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের ন্যায় বিচার ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক ব্যবস্থা দেখার সৌভাগ্য আমার হয়েছে। যেহেতু সুপ্রিম কোর্টে ছিলাম, যেহেতু ঢাকাতে ছিলাম, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মামলা বা মানুষের সাথে মেশার সুযোগ আমার হয়েছে। সো আমি যেটা বলবো যে আমরা 2006 একটা দেশের পরিবর্তন এসেছে। আমরা কিন্তু সবাই আশা করেছিলাম যে একটা বড় ধরনের ভালোর দিকে দেশ আগাবে। এবার 2008 সালে একটা ইলেকশন হলো। এরপরে 14 থেকে বা এরপর থেকে 2024 সালের জুলাই পর্যন্ত দেশে কি হয়েছে এটা সবাই আপনারা আশা করি আপনারা দেখেছেন। এবং অর্থনৈতিক ভাবেও আগানোর পরেও আমি বলবো যে আমার বিচারে সেটাও হয়নি এদেশে। অবকাঠামোগত বললে তো সেটা মানে এটা তো বিশ্বের অনেক অনুন্নত দেশের চাইতে অনেক অবস্থা খারাপ। বাট এর জন্য আমি এককভাবে কাউকে দায়ী করব না। এটা আমাদের দেশের জনগণ, এত জনবহুল একটা দেশ, আমাদের দেশের মানুষের যে মেন্টালিটি সেটা একটা কারণ। সরকারে যারা আসেন তাদের জন্য হয়তো অতটা অনুকূল পরিবেশ থাকে না। আবার তার থেকে আরেকটা যেটা বড়, এটা দেখেন আপনারা যারা আমাদের শুনছেন, আপনারা যেন আমাকে এটা পলিটিক্যালি ইয়ে মনে করবেন না। আমি ছোট্ট একটা আপনাদের প্রশ্ন করতে চাই আমাদের জাফলার এই লাইভে। আমাকে কেউ দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যখন আপনার সন্তানকে একটা ভালো শিক্ষকের কাছে পড়াতে নিয়ে যান, আপনি কি কখনো খবর নেন যে এই শিক্ষক আওয়ামী লীগ করে নাকি, এই শিক্ষক বিএনপি করে কিনা, এই শিক্ষক জামাত ইসলাম করে কিনা, জাতীয় পার্টি? খবর নেন না তো, রাইট? এখন ডাক্তারের কাছে গেলে কি খবর নেন যে এই শিক্ষক আওয়ামী লীগ করে কিনা, বিএনপি করে কিনা বা অন্য কোনো দল করে কিনা? আপনার দরকার একজন ভালো ডাক্তার, একজন ভালো শিক্ষক। একইভাবে আপনি যখন আইনজীবীর কাছে যান, ইঞ্জিনিয়ারের কাছে যান, একজন অন্য যে কোনো প্রফেশনের কাছে যান, আপনি কিন্তু যে খুঁজেন হু ইজ দ্য বেস্ট। আপনার যদি সামর্থ্য হয় আপনি তাকে অ্যাপয়েন্ট করেন। বাট দেশ চালানোর সময় আপনাকে একবারও ভেবে দেখেছেন যে আপনার একার সন্তানের জন্য আপনি এত কিছু দেখতেছেন, অথচ যিনি দেশ চালান তার তো এই কোটি কোটি সন্তানের দায়িত্ব তার উপরে। আপনি আপনার একার সন্তানকে পড়ানোর জন্য যেটা ভাবছেন, যে দেশ চালায় তার উপর দায়িত্ব তো এই কোটি কোটি সন্তানকে পড়ানো। কোটি কোটি মানুষের ন্যায় বিচার, একার না। তার ক্ষেত্রে কেন যে আমরা কার ছেলে, কার ওয়াইফ, কার বোন, আমরা এগুলো দেখি? কেন আমরা যোগ্য লোককে দেখি না? কেন আমরা মার্কা খুঁজে একটা অযোগ্য লোককে, মানে যে কোনো কেউ হয়, অনেক সময় আমরা বলতে শুনেছি যে ওই মার্কায় যদি ওখানে কলা গাছ দাঁড়ায় সেও এমপি হয়ে আসবে, সেও আইন প্রণেতা হয়ে আসবে। তাহলে আমাদের শিক্ষা কি হয়েছে? লেটস সে যে 1947 সালে আমরা সামগ্রিক স্বাধীন হয়েছি ব্রিটিশ থেকে, 71 সালে স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে। দেন আমাদের একটা প্রজন্ম বলছে, বা আমি নিজেও মনে করি যে আমরা আবার স্বাধীন হলাম বা স্বাধীনতাকে কন্টিনিউ করলাম 2024 সালে এসে। তাহলে উন্নতিটা কি হয়েছে? আমি আমার এই অফিসে যখন আমরা ইন্টারভিউগুলো নিয়েছি, আমি সত্যি খুব ডিজার্টেড যে আমি যখন ইন্টারভিউ নিয়েছি তাদের যে লেখাপড়ার যে মান, এটা নিয়ে অনেক হয়তো অনেক অনেক প্রশ্ন করবেন। ইট ওয়াজ জাস্ট সামথিং যে এটাকে বলার মতো না, মানে আমি এটা নেগেটিভ অর্থে বলছি। তো সেই হিসাবে আমি উইথ ডিউ রেসপেক্ট আমি অবশ্যই আশাবাদী, যদি না কেন মিরাকল কিছু হয় বাংলাদেশে। আদারওয়াইজ আমি দুঃখিত, আমি বাকিটা বলতে চাইলাম না। তার মানে এই না যে আপনারা সবাই দলে দলে আমেরিকায় চলে যাবেন, দলে দলে দেশ ছাড়বেন, তা না। যাদের ক্ষমতা আছে, যাদের সুযোগ আছে, তারা দেশকে ভালোবেসে দেশের কিছু করার চেষ্টা করবেন ডেফিনেটলি। আর যদি আমাদের ব্যক্তিগত কথা বলেন, আমরা মানুষকে সাহায্য করার জন্য অবশ্যই আছি, সেটা ব্যক্তিগত পর্যায়ে হয়তো করার চেষ্টা করছি। কিন্তু বাংলাদেশকে নিয়ে ঠিক স্বপ্ন দেখাতে জায়গাটা, সেটার জন্য যে রোল মডেল লাগে, ডক্টর ইউনূস ছাড়া আমাদের সামনে তো এই মুহূর্তে এরকম ভাবার মতো আমরা কাউকে দেখছি না। সবাই খালি কথা বলছে, কাজের ব্যাপারটা খুব কম। তা আশা করব বাংলাদেশে যারা আমার বক্তব্য শুনছেন তারা আপনাদের একটা কণ্ঠ তৈরি করেন যে আপনারা, আমরা দেখতে চাই কাজ। জি স্যার।
স্যার এই লাইভের মাধ্যমে আসলে এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আজ অনেক প্রশ্নের উত্তর আমরা পেলাম, অনেক কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে গেল, অনেক ইনফরমেশন জানলাম, খুবই ইনফরমেটিভ ছিল। স্যার আজ আসলে আমরা এই মুহূর্তে শেষ করছি। আহ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা দেখছেন এবং যারা সামনে দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলে আমরা লাইভটা না, শেষ করব। এতক্ষণ তো অনেক কথা বললাম। প্রথমে আপনাকে থ্যাংক ইউ যে অনেক সুন্দর অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। উইথ ইন্টারাপশন হয়তো অনেকে প্রশ্ন ছিল, প্রশ্নগুলো যদি পরে একসময় জি আমি স্যার। দেখান, আমি কমেন্ট আকারে আমি উত্তর দিয়ে দিব। সো সবাই যারা আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমাদেরকে পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ অগ্রিম। জাফলয়ের সাথে থাকুন, যদি আমেরিকান ইমিগ্রেশন বিষয়ে যে কোনো বিষয়ে সঠিক তথ্য এবং সঠিক আপডেটের জন্য আপনাদের পাশে থেকে আমরা কোনো উপকার করতে পারি, ডেফিনেটলি আমরা সেটাতে কৃতজ্ঞ বোধ করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।